ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, এখানে রাজনীতির কোনো স্কোপ আছে? ডাকসুকে আরও বেশি মনোনিবেশ করতে হবে বর্তমান সময়ের সাথে। ছাত্র রাজনীতি কোনো মায়ের বুক খালি করতেছে, কোনো বোনের সম্ভ্রম নষ্ট করতেছে। সেই ছাত্র রাজনীতি কার জন্য হতে পারে? কোনো মানবতার জন্য হতে পারে না। যখন আন্দোলন ভাঙচুর করতেছেন আপনাকে সিরিয়াসলি নিবে না। গণতন্ত্রটা হচ্ছে রাস্তায়, রাস্তা ব্লক করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাজনীতিতে শিক্ষা জীবনে শিক্ষার্থীরা পাশবিকতা শেখে। শিক্ষার্থী হিসেবে তার দায়িত্বটা কি? শিক্ষা গ্রহণ। রাজনীতি করা তো তার কাজ না। মেধাও দেশ ত্যাগ করে, টাকাও দেশ ত্যাগ করে, আর আমাদেরকে বাইরের মেধা নিয়ে আসতে হয়। মেধা নিয়ে এসে ছোট ছোট কাজ করতে হয়। আর বড় বড় ইউনিভার্সিটিগুলো অটোরিকশা তৈরি করে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এবিলিটি নাই। আপনি যদি 2.5 পাওয়া শিক্ষার্থীটাকে নিতেন, আপনি তো মানুষই করতে পারতেন না। একটা বিল্ডিং করতে গেলে অর্ধেক টাকা মেরে খায়। বাকি সুস্থ নেতৃত্ব তৈরি করতে পারছি? সৃষ্টির ডিবেট হবে না ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যেতে পারবে না। আর আপনি একটা মানুষকে হত্যা করে কি কল্যাণ বয়ে আনবেন? সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোর যে শিক্ষার্থীর প্রতি মাথাপিছু ব্যয়, সেটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয়ের থেকে অনেক বেশি। ওই শিক্ষক যদি রাজনীতি না করতো, একটা ক্লাস অ্যাবসেন্ট থাকতো, তাহলে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের আন্দোলন কোথায় যায় তাহলে দেখতেন। এখন তারা এসে বলে গেল যে আপনাদের কারিকুলাম আমাদের কারিকুলামের সাথে মিলে না, অথবা আপনাদের কারিকুলাম আমাদের কারিকুলামের মতো করতে হবে। নে ঠেলা। একজন শিক্ষার্থী যদি রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থাকে, কোনো শিক্ষার্থী যত বড় অপরাধী করুক না কেন, তাকে মেরে ফেলার চিন্তা তার মাথায় আসবে না। আমাদের পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। ডাকসু আসলে কি এবং কেন এটি ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? আপনি বলে দিলেন কেন গুরুত্বপূর্ণ। তার মানে এটা গুরুত্বপূর্ণ। আমি তো বলতেই চাই না এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রথম দিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, হয়তো উপকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু এখন কি উপকার করতেছে? উপকারের থেকে অপকার বেশি, কারণ এর মধ্যে রাজনৈতিক লেজ লেগে গেছে। লেজটা কেটে না দিতে পারলে এই উপকার ধরে রাখা সম্ভব না। তো এখন যাই, আপনার প্রশ্নটা হচ্ছে ডাকসু কি? ডাকসু আসলে মনে হচ্ছে 1922-23 সালের এদিকে প্রতিষ্ঠিত হয় ডুসু, DUSU নামে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন নামে। পরে 1 বছর বা 2 বছরের মধ্যে এটার নাম পরিবর্তন করে করা হয় ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। এই ইউনিয়নগুলো সাধারণত সারা বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে, আমি বলতে চাই যে সারা বিশ্বের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ আছে, কিন্তু বাংলাদেশের মতো নেকেড অবস্থায় নেই। তারা সরাসরিভাবে রাজনৈতিক সাথে কোনোভাবেই জড়িত না। রাজনৈতিক দলের ওপর ভিত্তি করে তাদের প্যানেল গঠিত হয় না, এবং সেইভাবে রাজনৈতিক প্যানেল দিয়ে এটা নির্বাচন হয় না। ফলে আমি বলবো সারা বিশ্বের যে ছাত্র সংসদগুলো আছে, সেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কমপ্লিটলি ভিন্ন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জনকে পদদলিত করতে এটার অবদান আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক বেশি। কারণ যেই বিশ্ববিদ্যালয়টা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত, সেই বিশ্ববিদ্যালয়টা যখন লেজুর ভিত্তিক রাজনীতি শুরু হলো, তখন থেকে অধপতন শুরু হলো। অধপতন হতে হতে আজকে এমন জায়গায়, বিশ্বের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে এটার নাম নেই। তো এতে কার অবদান? লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এবার যে ডাকসুর নির্বাচন হয়েছে, আপনি কি দেখেছেন? যেখানে সংস্কারের প্রশ্ন ছিল, যেখানে সংস্কারের চাওয়া পাওয়া ছিল, মানে মানুষ হাহাকার করতেছিল সংস্কারের জন্য, কি সংস্কার হয়েছে? কোনো প্যানেল কোনো সংস্কারের প্রস্তাব নিয়ে এসেছে? কেউ বলেছে যে লেজুর ভিত্তিক রাজনীতি থাকা চলবে না? কারণ শিক্ষার্থী সংঘগুলো, শিক্ষার্থীদের এই সংগঠনগুলো সারা বিশ্বে যে অবস্থায় আছে, তারা তো রাজনীতি করার জন্য না, তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি, এটাকে রাজনীতিই বলে, কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি এবং ছাত্রদের রাজনীতি। এটা দেশের যে জাতীয় রাজনৈতিক দলগুলো আছে, এটার সাথে তাদের কোনো সম্পর্কই থাকে না। এখানে তারা নির্বাচনটা শেখে, এখানে তারা ভোট চাইতে শেখে, এখানে তারা দাবি দাওয়া নিয়ে এগিয়ে যেতে শেখে, লিডারশিপ তৈরি হয়, সুস্থ লিডারশিপ তৈরি হয়, সুস্থ নেতৃত্ব তৈরি হয়। কিন্তু সেই জায়গাটা তো ধূলিসাৎ করে দেওয়া হয়েছে যখনই এখানে রাজনৈতিক লেজটা লাগিয়ে দেওয়া হয়েছে।
তো আমি এখন বলবো না এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডাকসু বাংলাদেশের একটা জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সংগঠন, কারণ এর অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল র্যাঙ্কিংয়ে তার অবস্থান এনে দিতে এর অবদানটা কোথায়? আমাকে দেখান এর অবদানটা কোথায়। এটা কি তাদের এখতিয়ারে আছে যে এই বিষয়ে তাদের অবদান থাকা উচিত? না, এখতিয়ারে আছে কিনা সেটা তো পরের কথা। এখতিয়ার তৈরি হয় কিভাবে? এখতিয়ারটা তৈরি হয়, ডাকসু তো কোনো না কোনোভাবে তৈরি হয়েছে, তো কোনো প্রয়োজনের নিরিখেই তো সেটা তৈরি হয়েছে। এখন আমাদের যে জাতীয় চাহিদাগুলো, বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের যে চাওয়া পাওয়া, সেগুলোকে গুরুত্ব না দিয়ে তারা যদি রাজনৈতিক চাওয়া পাওয়াকে গুরুত্ব দেয়, তাহলে সেই জায়গাটা তো কখনোই তৈরি হবে না, সেই এখতিয়ার তো কখনোই তৈরি হবে না। কি নিয়ে কাজ করবে সেটা তো কখনোই তৈরি হবে না। তো সেগুলো তাদেরকে ঠিক করতে হবে। তাহলে হয়তো আমি বলবো যে হ্যাঁ, এটা জাতীয় পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ। সম্প্রতি হয়ে যাওয়ার ডাকসু নির্বাচন নিয়ে, তো ভাই আপনি যদি একটু বলতেন এটি থেকে আমাদের আশা নিরাশা বা ডাকসু নিয়ে আপনার কি মতামত রয়েছে? সম্প্রতি যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, এটা নিয়ে আমি বলবো আশার থেকে নিরাশার জায়গাটা বৃহত্তর। কারণ যেই প্রেক্ষাপটে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই প্রেক্ষাপটে জনমনের চাওয়া পাওয়াটা ছিল ভিন্ন। সুশীল সমাজ বহুদিন ধরেই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতির বিরোধিতা করে আসছে। ফলে আমার কাছে মনে হয় এবার জনগণের সবচেয়ে বড় চাওয়াটা ছিল ডাকসুর যে সংস্কার। নির্বাচন অনুষ্ঠিত হলো, এর আগেও হয়েছে, এবারও হয়েছে। বরাবরই বিভিন্ন পরিস্থিতি অবনতি আমরা অবলোকন করেছি, এবারও করেছি। কিন্তু সংস্কারটা কি হলো? বর্তমান সময়ের যে চাওয়া, সেটার কি হলো? আর এই নির্বাচনের মধ্যে কি কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি? আমার কাছে বোধগম্য নয়। এক্ষেত্রে আমি বলবো যে নিরাশার জায়গাটা আরও বেশি করে প্রতীয়মান হয়েছে। কারণ এই নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার পূর্বে সকলের যেটা চাওয়ার পাওয়ার ছিল, বিভিন্ন কমিটিগুলোর যেটা জোরালো দাবি হওয়ার কথা ছিল, সেটা হওয়ার কথা ছিল ছাত্র রাজনীতির বিরুদ্ধে, কিন্তু সেটা হয়নি। যেহেতু সেটা হয়নি, সেহেতু আমাদের নিরাশার জায়গাটা আমি বলবো আরও শক্তিশালী হয়েছে। কারণ এটা একটা বড় ধরনের সুযোগ ছিল, যেটা সম্ভব হলো না, কেউ চায়ও নি। আলটিমেটলি যারা নির্বাচন করলো তারা কেউই এই সংস্কারটা চাইল না। অত্যন্ত আশা হতে হয়েছে সকলকে। আমি কেন ছাত্র রাজনীতির বিরুদ্ধে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে বলতেছি, তার একটি কারণ হচ্ছে আমার কাছে মনে হয় শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধঃপতনের একটা বড় কারণ। এটা ব্যক্তিগত আমার একান্ত মতামত। যখন লেজুর ভিত্তিক রাজনীতি নেই, তখন সে প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত। যখনই শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি এটার মধ্যে চলে আসলো, তখনই এর পতন শুরু হলো। পতন হতে হতে আজকে এমন অবস্থায় বিশ্বের 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার অবস্থান নেই। সেক্ষেত্রে আমি বলবো বড় অবদানটা রেখে যাচ্ছে শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি। এই ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে যে সুশীল সমাজের মানুষেরা যে কথা বলে আসছে বরাবর, তো গণতান্ত্রিক দিক থেকে তাদের অবস্থানটা কি হতে পারে? আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ছাত্রদের তো রাজনীতি করার অধিকার থাকা উচিত একটা ডেমোক্রেটিক সোসাইটিতে। সেক্ষেত্রে আমার বেশ কিছু এক্সাম্পল তুলে ধরতে পারি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে
আপনি কি কোনোভাবে বলতে চান যে সারা বিশ্ব আমাদের কাছ থেকে সারা বিশ্বের আমাদের কাছ থেকে ডেমোক্রেসি বা গণতন্ত্র শেখার মতো কিছু আছে? আহ, প্রশ্নটা অহেতুক করিনি, কারণ বিশ্বের টপ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে 1 থেকে 100, সেখানে আপনি বাইর করে দেখান কোথায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আছে। তো সেই সমস্ত বিশ্ববিদ্যালয়, যে সমস্ত বিশ্ববিদ্যালয় ওই সমস্ত দেশে প্রতিষ্ঠিত যেখানে ডেমোক্রেসি বা গণতন্ত্র প্রস্ফুটিত, তো সেই সমস্ত জায়গায় সরাসরি রাজনীতির সাথে না জড়িয়ে শিক্ষার্থীরা যদি শিক্ষার্থীদের যে রাজনীতি সেটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, তাদের রাজনীতি, তাদের ডেমোক্রেসি যদি আমাদের থেকে উন্নত হয়ে থাকে, তাহলে আমি বলবো যে শুধু সুশীল সমাজ না, এটা সবারই চাওয়া উচিত আমাদের বিশ্ববিদ্যালয়টা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করে নেয়। এবং এটার জন্য যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হয় সেটা করা উচিত, শিক্ষক রাজনীতি যদি বন্ধ করে দেওয়া হয় সেটা করা উচিত। কারণ ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি প্রথমত যেটা করেছে সেটা বিভক্তির সৃষ্টি করে দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়টাকে বা বিশ্ববিদ্যালয়গুলোকে 1 থেকে 100তম বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়াস, কোনো কার্যক্রম তাদের নেই। ফলে গণতান্ত্রিক দিক থেকেই দেখেন আর বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের দিকেই দেখেন, এতে তাদের যেমন কোনো ম্যান্ডেট নেই, এগুলোর অনেক কিছুই তাদের জুরিসডিকশন, এখতিয়ারের বাইরে। ফলে শিক্ষক রাজনীতি বা ছাত্র রাজনীতির যে লেসটা সেটা যদি কেটে দেওয়া হয়, আমার মনে হয় সম্ভাবনাটা বেড়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান করে নিতে। তো এই রাজনীতির আরেকটা পয়েন্ট অফ ভিউ আমি পার্সোনালি দেখি, যেটা হচ্ছে যে বাংলাদেশের যেগুলো টপ সরকারি বিশ্ববিদ্যালয় এবং যেগুলোতে হল আছে সেখানে এই রাজনীতির প্রচলনটা সবচেয়ে বেশি। আর পক্ষান্তরে যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারেই রাজনীতির ছিটেফোঁটা নাই বললেও চলে। তো রাজনীতি ছাড়াও যে আপনার একটা বিশ্ববিদ্যালয় ফাংশন করতে পারে, এই সরকারি বিশ্ববিদ্যালয়ে যে আপনার অথরিটি আছে তাদেরকে কিছু কোনো শেখার আছে ফ্রেমওয়ার্ক নিয়ে, বা ইনফ্রাস্ট্রাকচারটা যেটা ক্রিয়েট করা যায়, এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। এটি একটি সুন্দর উদাহরণ। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা দীক্ষাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, আর শিক্ষার্থী রাজনীতিকে নিরুৎসাহিত করা হয়। সেক্ষেত্রে আমি বলবো এই শিক্ষার্থীরা, আপনি যদি খেয়াল করে দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কি করছে, প্রথমত টেস্টের আয়োজন করতেছে। টফ যে স্টুডেন্টগুলো, সেখান থেকেও যারা টফ তাদেরকে তারা নিচ্ছে, মানে ক্রিম অফ দ্য ক্রিম স্টুডেন্টগুলো। হ্যাঁ, সেগুলোকে তারা নিচ্ছে। তো নেওয়ার পরেও তাদের অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে মূল্য সংযোজনের ক্ষেত্রে। কিন্তু তারা শিক্ষার্থী নিয়ে নেওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা বাকি শিক্ষার্থীদের পড়াশোনার আবাসস্থান করতে পারছে। কিন্তু তারপরেও এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হয়ে শিক্ষার্থীরা জব মার্কেটে ওই সমস্ত শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করতেছে। প্রথমত তারা যেই শিক্ষার্থীদেরকে নিয়েছে, ক্রিম অফ ক্রিম যেটা বললেন আপনি, সেই শিক্ষার্থীদেরকে আপনি যে কোনো জায়গায় ছেড়ে দেন, তারা আপন চেষ্টায় মানুষ হয়ে যাবে, ঠিক আছে? ফলে সেইখানে মূল্য সংযোজনের জায়গাটা অনেক আছে, যেই মূল্য সংযোজন করলে হয়তো তারা বিশ্ব সেরা হতে পারত, কিন্তু সেই জায়গাটা হয়তো আমরা সৃষ্টি করতে পারছি না পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। থেকে রাজনীতির কারণে বলতে চাচ্ছেন? আমি অবশ্যই বলবো শিক্ষার্থী রাজনীতি একটা দায়ী, শিক্ষক রাজনীতিও এর জন্য দায়ী। কারণ যখনই অ্যাজ এ শিক্ষার্থী, অ্যাজ এ শিক্ষক, আপনাদের প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে
শিক্ষাদান, শিক্ষা গ্রহণ। যখন আপনার মধ্যে লেজ লেগে গেল যে আপনি রাজনৈতিক দলের কর্মী, তখন দেখতে হবে আপনি কোন কর্মটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, এক্ষেত্রে বড় একটা কাজ হতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়ালেখা করছে তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু তাও লেজুর ভিত্তিক না। আমি বলবো যে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিশ্বের টপ স্থান নিয়ে আছে এবং যেখানে লেজুর ভিত্তিক রাজনীতি নেই, তারাও কিন্তু সুষ্ঠু, আমি বলবো যে নেতৃত্ব গড়ে তুলছে, সুস্থ নেতৃত্ব গড়ে তুলছে। কিন্তু আমাদের এখানে যেহেতু লেজুর ভিত্তিক রাজনীতিটা চালু আছে, সেখানে সুস্থ নেতৃত্ব তৈরি করা সম্ভব হচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন, যেই সমস্ত শিক্ষার্থী রাজনীতির সাথে ততটা জড়িত না, কার্যক্রম, মনন, একটু খেয়াল করে দেখেন, তারা কখনো কাউকে খুন করতে পারে? সহকর্মীকে? না। তারা কোনো মায়ের বুক খালি করতে পারে? না, পারে না। তারা কি কোনো বোনের সম্ভ্রম নষ্ট করতে পারে? না, পারে না, করে না। কিন্তু যখন এই লেজুর ভিত্তিক রাজনীতিতে তারা জড়িয়ে পড়তেছে, তাদের কারো মায়ের কোল খালি করতে বুক কাঁপছে না, বোনের সম্ভ্রম নষ্ট করতে তাদের বুক কাঁপছে না। রাজনৈতিক একটা প্রতিহিংসা তৈরি হয়ে গেল, একজন আরেকজনকে খুন করলে যেন একটা কোনোভাবে জাস্টিফাই করতেছে। কিন্তু এই জিনিসটা যারা রাজনীতির সঙ্গে জড়িত না, তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব না। তো আমরা কি সুস্থ নেতৃত্ব তৈরি করতে পারছি না। একটা শিক্ষার্থী যেই বয়সে এই ক্ষমতাগুলোর ব্যবহার করে শুধুমাত্র লেজটা থাকার কারণে, সেই সময় আসলে তার নেতৃত্ব স্থানে থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব ডিফিকাল্ট, বয়সের কারণে হোক, ইমোশনের কারণেই হোক। ফলে সুস্থ নেতৃত্ব তৈরির যে অবস্থানটা, সেটা আমরা নষ্ট করে দিচ্ছি। ডাকসু যে আছে, এই ডাকসু করেই তো তারা সুস্থ নেতৃত্ব তৈরি করতে পারতো, শুধু লেজটা কেটে দিয়ে। কেন তাদেরকে প্রতিনিধিত্ব করতে হবে কোনো রাজনৈতিক দলের? তারা তো শিক্ষার্থী, তাদের চাওয়া পাওয়া, থাকা, খাওয়া সব মিলেই তো শিক্ষাদান, শিক্ষা গ্রহণ। তো কেন সেখানে রাজনীতি ঢুকে গেল? তো রাজনীতি যখনই ঢুকলো তখনই এই অনিয়মগুলো আসতেছে। তাদের মধ্যে যে অপার সম্ভাবনা ছিল সুস্থ রাজনীতি, সুস্থ নেতৃত্ব গড়ে তোলার, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিলের জন্য তাদেরকে কাজে লাগাচ্ছে, ব্যবহার করতেছে। কাজে লাগাচ্ছে বলবো না, আমি বলছি ব্যবহার করতেছে। এবং এই ব্যবহার করতেছে কতজনকে? ধরেন 50 জনকে। এই 50 জনের মাধ্যমে পুরো পরিবেশটা নষ্ট করে রাখতেছে, ক্যাম্পাসের এনভায়রনমেন্ট, পুরো ক্যাম্পাসের পরিবেশটা নষ্ট করে রাখতেছে। তো আমি কমপ্লিটলি শিক্ষার্থী রাজনীতির কমপ্লিটলি বিরোধী। কারণ এটা শুধু লোকাল পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি না, আপনি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখেন, কোথায় আছে এরকম লেজুর ভিত্তিক রাজনীতি? অনেক সময় যে ছাত্র সংঘ থাকে, যেমন ডাকসু, এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো থাকে, সেগুলোর যে ফিলোসফিগুলো, সেগুলো অনেক সময় অনেক দলের ফিলোসফির সাথে মিলে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু তাদের সাথে আর একটা লেজ লাগানো থাকবে না। আমি এখানে একটা প্যানেল দিয়েছি, প্যানেলটার পরিচয় আমার স্টুডেন্ট, আমার শিক্ষার্থী, কোনো রাজনৈতিক দল না। তো যখন এই দলটা আসছে, তখনই এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হচ্ছে। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, না কোনো প্যানেল এই বিষয়টাকে তুলে আনলো, কেউ ডিমান্ডও করলো না। কারো যে ইস্তেহার থাকে, ইস্তেহারেও এটা আসলো না যে আমরা পরবর্তী পর্যায়ে চেষ্টা করব লেজুরভিত্তিক শিক্ষার্থী রাজনীতি বন্ধ করার জন্য, বা এই নির্বাচন দিয়েই সেটা শুরু হোক, সেটা কেউ চায়নি। ইভেন আমরা যেটা দেখি যে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী যদি আপনার রাজনীতি করতে চায়, তার ফেভারে থাকে না বিষয়গুলো, কোনো লেজুর ভিত্তিকের পক্ষেই সব বিষয়গুলো থাকে। এটার তো ওই যে বলতেছি ডেমনস্ট্রেশন ইফেক্ট একটা আছে। কারণ হচ্ছে সবাই তো কোনো না কোনো দলকে সাপোর্ট করে, ফলে হচ্ছে কি প্রভাবটা বিস্তার করতে পারে, সেটা একটা আছে। আর বাকি যেটুকু আছে সেটা তো আপনাকে আমি বারবারই বললাম। আমি বলবো যে এটার একটা বড় কারণ হচ্ছে মানুষ, আমাদের যে শিক্ষার্থীরা, তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল অবস্থান তৈরি হয়ে গেছে যে শিক্ষার্থীর যে প্যানেলগুলো আছে, সংঘটা আছে, এগুলার একটা রাজনৈতিক পরিচয় থাকতে হবে। এখন রাজনৈতিক পরিচয় যদি না থাকে, তাহলে হয়তো সেটা কোনো দল না বা কিছু না। তো সেই জায়গা থেকে আপনি একটা চিন্তা করে দেখেন, সেই জায়গা থেকে যদি বাইর হয়ে আসা হয় এবং সবগুলো প্যানেল যদি লেজুর ভিত্তিক না হয়, তাহলে শিক্ষার্থী কাকে ভোট দিবে?
ওখান থেকে Valid point. সুষ্ঠু যাকে পাবে, ভালো যাকে পাবে তাকেই ভোট দিবে, ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা 2-1 বার হলেই একটা সুস্থ রাজনীতির, সুস্থ নেতৃত্বের ধারা তৈরি হয়ে যাবে, যদি 2-1টা বার এটা করা যায়, করা সম্ভব হয়। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক পক্ষে যেমন শিক্ষার্থী রাজনীতিকে নিরুৎসাহিত করতেছে, অন্যদিকে দেখেন শিক্ষাকে উৎসাহিত করতেছে। এই শিক্ষার্থীগুলো গিয়ে ওই শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতেছে, যেই শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয়ের থেকে বেশি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিম অফ ক্রিম নিয়েও তাদের যে মাথাপিছু ব্যয়, বা এই সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর যে শিক্ষার্থীর প্রতি মাথাপিছু ব্যয়, সেটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয়ের থেকে অনেক বেশি। এটা আমরা অনেক সময় বুঝতে পারছি না, কারণ ওই শিক্ষার্থীদেরকে টাকাটা দিতে হচ্ছে না। কারণ হচ্ছে এই টাকাটা আসতেছে ট্যাক্স। তাদের বিল্ডিং একটা বিল্ডিং করতে গেলে অর্ধেক টাকা মেরে খায়, 40% টাকা মেরে খাচ্ছে। তো এই টাকাটা অপচয় না, এই অপচয়টা তো ওই পার স্টুডেন্ট যে মাথাপিছু ব্যয় সেটার মধ্যে পড়তেছে, যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত প্রায়। আচ্ছা, আবার দেখেন শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় কমপক্ষে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে 10,000 টাকা বেশি। এখন আমার কাছে আমি 2-1টা চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে পারি। প্রথম কথাটা হচ্ছে, আপনি ক্রিম অফ ক্রিম নিয়ে তাকেও তার মধ্যেও ভ্যালু এডিশনে, মূল্য সংযোজনে আপনার কষ্ট করতে হচ্ছে। এখন এই পরিস্থিতিতে আপনি যদি 2.5 পাওয়া শিক্ষার্থীটাকে নিতেন, আপনি তো মানুষই করতে পারতেন না, তাকে মানুষই হতে দিতে পারতেন না, করতেই পারতেন না, আপনি ওই পরিবেশটাই দিতে পারতেন না, যেগুলো হয়তো অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় চেষ্টা করে করতেছে। এটা গেল 1। 2 নম্বর কথা, এখন তাহলে ওই যে যাকে আপনি ক্রিম অফ ক্রিম নিচ্ছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে ফিটা নিচ্ছে, সেই ফিটা যদি আপনি নির্ধারণ করেন যে হ্যাঁ শিক্ষার্থীদেরকে সরাসরি এই ফিটা প্রদান করতে হবে, তাহলে কোনো শিক্ষার্থী ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে? আমি তো মনে করি এটা কেউ যাবে না, যাবে না, কারণ ওই পরিবেশটা দিতে তোমরা ব্যর্থ হয়েছ। এক্ষেত্রে আমি বলবো যে এই সমস্ত বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এদের কিন্তু অনেক স্কোপ আছে, অনেক পরিবর্তন, পরিমার্জন, সংযোজনের অনেক স্কোপ আছে। তো সেক্ষেত্রে শিক্ষকরা একত্রিত হতে পারে যে হ্যাঁ না, এখানে শিক্ষার্থী রাজনীতি চলতে দেওয়া যাবে না, শিক্ষার্থীদেরকে ব্যস্ত রাখতে পারে, মানে শিক্ষার্থীদের মাথায় যেন চিন্তা করার যে সুস্থ প্রক্রিয়া সেখান থেকে ব্যাহত না হয়, সেটা এস্টাবলিশ করতে হবে। কিসের মাধ্যমে? তাদেরকে ব্যস্ত রাখতে হবে। গবেষণা দেন, গবেষণার সাথে ফান্ডিং দেন, রাইট? তাহলেই তো তারা ব্যস্ত থাকতেছে, ভালো কিছু সৃষ্টির কাজে ব্যস্ত থাকতেছে। এখন আপনি যদি তাকে রাজনৈতিক কাজে ব্যস্ত রাখেন, গবেষণার কাজে ব্যস্ত না রেখে, শিক্ষকদেরকে যদি আপনি ব্যস্ত রাখেন রাজনৈতিক কাজে, শিক্ষাদানের কাজে ব্যস্ত না রাখেন, তাহলে আপনি আর কি আশা করতে পারেন? এর বেশি কিছু আশা করতে পারেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে আরও বেশ কিছু জিনিস সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিখতে পারে। যেমন ধরেন, এই করোনাকালীন একটা উদাহরণ দেওয়া যেতে পারে। করোনার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অগ্রদূত ভূমিকা পালন করলো অনলাইন ক্লাস পরিচালনা থেকে পরীক্ষা সব কিছু আয়োজনের ক্ষেত্রে। এক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে গেল। এক্ষেত্রে আবার দেখা গেল যে গণমাধ্যমে ফলাওভাবে লেখালেখি হচ্ছিল যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তখন কি হলো, ইউজিসির মাধ্যমে তারা একটা আদেশ জারি করালো যে অনলাইন ক্লাস পরিচালনা করা যাবে না। এটার বিরুদ্ধে যখন জোরালো দাবি দাওয়া তুলে ধরা হলো, তখন তারা ওইটা প্রত্যাহার করলো। প্রথম তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে এক্ষেত্রে তারা প্রতিযোগিতা করে উঠতে পারছিল না, তখন সেটাকে পদদলিত করার চেষ্টা করলো, দাবি দেওয়ার মুখে না পেরে পরে তারা চালু করলো। তো চিন্তা করে দেখেন, এক্ষেত্রে অন্তত আইটির যে ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন, প্রয়োগিক ক্ষেত্রটা, এই ক্ষেত্রে আমি বলবো বেসরকারি বিশ্ববিদ্যালয় বহুগুণ এগিয়ে আছে। যদিও আমি বলবো যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইনফ্রাস্ট্রাকচার আবার অনেক এগিয়ে আছে, কিন্তু এই শিক্ষার্থী বলেন, শিক্ষক বলেন, এদের যে মনোনিবেশটা, এটা একটু আমি বলবো যে সঠিক জায়গায় না থাকায়, সঠিক জায়গায় সঠিক পরিমাণে না থাকায় এগুলার প্রয়োগিক জায়গাটার অনেকটা আমি বলবো যে আশাহত অবস্থায় আছে। আবার আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন না, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে এগিয়ে আছে
গ্লোবাল র্যাঙ্কিংগুলোতে, ইভেন গবেষণা পাবলিকেশনও হ্যাঁ, গবেষণা পাবলিকেশন অনেক জায়গায়। তো আমি বলবো যে অনেক কিছুই শেখার আছে। অন্য একটা এক্সাম্পল আমি তুলবো, একটা বিশ্ববিদ্যালয়ে নার্সিংয়ে বিএসসি প্রদান করে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ বিএসসি নার্সিং প্রোগ্রাম হচ্ছে সেটি, কারণ এটি কানাডার অনেকের সাথে তারা কারিকুলাম মিলে যায়, হ্যাঁ, কানাডার সাথে অনেকটা সহযোগিতা করে এই কারিকুলামটা সাজানো হয়েছে আর কি। তৈরি করা হয়েছিল। এবং এক্ষেত্রে কি হলো, আমাদের মানে ওই বিশ্ববিদ্যালয়ের নার্সিংয়ের যে শিক্ষার্থীরা তারা বিভিন্ন দেশে ইভেন পিএইচডি করছে। আবার দেখা যাচ্ছে যে অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপ নিয়ে হায়ার স্টাডি করতেছে এই নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থী। সুইডেনে গিয়ে আপনার পিএইচডি করতেছে, আমেরিকায় গিয়ে পিএইচডি করতেছে। তো সেই লেভেলের একটা কারিকুলাম। এই কারিকুলাম কিসের পাল্লায় পড়লো? ইউজিসির গ্রেডিংয়ের পাল্লায়। গ্রেডিংয়ের পাল্লায় পড়ে গ্রেডটা করতে হলো, পাসিং গ্রেড ওদের মতো করতে হলো, নেমে গেল কোয়ালিটি। নেমে গিয়ে মোটামুটি একটা ব্যাচেলার ডিগ্রির সমমান এখনও এটা ধরে রাখছে। কিন্তু রিসেন্টলি স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্সিং কাউন্সিল আরও কারা কারা একটা ডেলিগেশন তৈরি করে বিশ্ববিদ্যালয়টা থেকে পরিদর্শনে গেছে। পরিদর্শনে গিয়ে দেখে ওই বিশ্ববিদ্যালয়ের যে নার্সিংয়ের কারিকুলামটি, সেই কারিকুলামটি সরকারের কারিকুলামের সাথে মিলে না। এখন সরকারের যে কারিকুলামটা বাস্তবায়িত হচ্ছে সেটা 2 ইয়ার্স ডিপ্লোমা দেওয়া হয়, সারা বিশ্বে 2 ইয়ার্স ডিপ্লোমা সমমান দেওয়া হয়। এখন তারা এসে বলে গেল যে আপনাদের কারিকুলাম আমাদের কারিকুলামের সাথে মিলে না, অথবা আপনাদের কারিকুলাম আমাদের কারিকুলামের মতো করতে হবে। নে ঠেলা। তো এখন কোথায় যাবে? তো এখন কি এই বিএসসি প্রোগ্রামটাকে তো অনেকটা মানে 3 বছরের একটা ডিগ্রি প্রোগ্রামে নামায় ফেললো ইউজিসির চাপে, অন্য অন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর চাপে। এখন এটাকে কি 2 ইয়ার্স ডিপ্লোমায় নামায় ফেলবে? আর 2 ইয়ার্স ডিপ্লোমায় নামায় ফেললে এই শিক্ষার্থীরা যাবে কোথায়? প্রথম কথা ছিল যে ইভেন সরকার এই কারিকুলামটা থেকে শিখতে পারত যে তাদেরকে যেহেতু 3 ইয়ার্স ডিগ্রির সমমান দিচ্ছে সারা বিশ্ব, প্রথম দিকে দিল 4 ইয়ার্স ডিগ্রির সমমান, এবং সেটা কেন নামলো, কী কারণে নামলো সেটা নিয়ে তারা আলোচনা করতে পারতো। যে আমরা জীবনেও পারলাম না 2 ইয়ার্স ডিপ্লোমার সমমানের উপরে যেতে, সে জায়গায় এই বিশ্ববিদ্যালয়টি যে ডিগ্রিটা দিচ্ছে সেটা সারা বিশ্বে 4 বছরের সমমান পায়। তো তারা কি করেছে, সেখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, সেটা তো করলোই না, উল্টা চাপায় দিয়ে সেটাকে 3 বছরের সমমানে নামাইলো। এখন আরও 2 ইয়ার্সের ডিপ্লোমায় নামানোর জন্য পায়তারা চালাচ্ছে। তো একটা ইনোভেশন যে আসবে, ক্রিয়েটিভিটি যে আসবে, আপনি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করায় ছেড়ে দিয়েছেন, এই হবে তো আপনাদের জিনিস, তো ওখানে সৃষ্টি কোথা থেকে আসবে? সম্ভব না। তো যাই হোক, এইভাবেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বড় কথা হচ্ছে সীমিত রিসোর্সের মধ্যে মূল্য সংযোজন কার্যক্রমটা পরিচালিত হচ্ছে শিক্ষাদানের মাধ্যমে। সেটা আমি বলবো বাংলাদেশে হয়তো বা অভূতপূর্ব। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে সীমিত রিসোর্সগুলোকে ইউটিলাইজ করা হচ্ছে, এটা আমি বলবো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এই এবিলিটি নাই। এটার জন্য কি রাজনীতিকে দায়ী করছেন আপনি কোনোভাবে? রাজনীতি তো অবশ্যই দায়ী, কারণ একজন টিচার যদি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট থাকে, সে যদি সারা সেমিস্টার ক্লাস একটাও না নেয়, তার বিরুদ্ধে কেউ কথা বলার নেই। তো শিক্ষার পরিবেশটা গড়ে উঠবে কোথায়? ওই শিক্ষক যদি রাজনীতি না করতো, একটা ক্লাস অ্যাবসেন্ট থাকতো, তাহলে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের আন্দোলন কোথায় যায় তাহলে দেখতেন। তাহলে আপনি কাকে দায়ী করবেন? অবশ্যই রাজনীতিকে। রাজনীতির থেকেও বড় দায়ী হচ্ছে সে নিজে, ওই শিক্ষক, ওই শিক্ষার্থী নিজে। তার তো ওইখানে যাওয়ার কথা ছিল না। শিক্ষক হিসাবে তার দায়িত্বটা কি? কী দায়িত্ব নিয়েছে সে? শিক্ষাদান। সে তো রাজনীতি করার দায়িত্ব নেয় নাই। একজন শিক্ষার্থী হিসেবে তার দায়িত্বটা কি? শিক্ষা গ্রহণ। সে তো রাজনীতি করা তো তার কাজ না। করলো গ্র্যাজুয়েশনের পরে তার ক্যারিয়ার যদি পলিটিক্যাল ক্যারিয়ার করতে চায় তখন করতে অবশ্যই। যদি এই জায়গাটা না থাকে তাহলেই সুস্থ নেতৃত্ব তৈরির পদ উন্মোচিত হবে। এবং দেখবেন যারা হাইলি কোয়ালিফাইড তারাই রাজনীতিতে আসতেছে, তাদেরকেই মানুষ রাজনীতিতে নিয়ে আসতেছে। এখন কিন্তু মানুষ ওই রাজনীতিতে যেতে চায় না। যেই রাজনীতিতে শিক্ষা জীবনে শিক্ষার্থীরা পাশবিকতা শেখে, মায়ের বুক খালি করতে শেখে, বোনের সম্ভ্রম নষ্ট করতে শেখে, সেই রাজনীতিতে অনেক পরিবার তাদের সন্তানকে যেতে দিতে চায় না। যে রাজনীতি দেশ সেবার, জাতিকে সেবা দান করার একটা মূল চাবিকাঠি, আমি বলবো সেই রাজনীতিকে মানুষ এতটাই ঘৃণা করে যে তাদের বাচ্চা কাচ্চা, তাদের পরিবারের লোককে যেতে দিতে চায় না। তো নেতৃত্বের গুণাবলীর ক্ষেত্রে ছাত্র রাজনীতি করা একজন ছাত্র অথবা যে ছাত্র রাজনীতিতে জড়িত নাই,
এদেরকে যদি কম্পেয়ার করা যায় তাহলে আপনি এটাকে কিভাবে দেখবেন? শুধু কম্পেয়ার না, আমি একদম এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাতে পারবো রাজনীতি করা একজন শিক্ষার্থী এবং রাজনীতি না করা একজন শিক্ষার্থীর মধ্যে পার্থক্যটা কী হতে পারে। প্রথম পার্থক্যটা হবে তাদের চিন্তার মৌলিক পার্থক্য। একজন শিক্ষার্থী যে রাজনীতি করতেছে না, তার চিন্তার যে ধারাটা একটা শুদ্ধ সুস্থ ধারা। একজন শিক্ষার্থী তার বয়সের কারণে, রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে তার যে চিন্তার ধারাটা, এই ধারাটা অশুদ্ধ। আমি আপনাকে এক্সাম্পল দিই। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়ার মধ্যে মোটামুটি একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। সেখানে একজন শিক্ষার্থী ছোট্ট একটা অন্যায় করার কারণে একটি লেজুরভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনের সভাপতি এবং তার সাঙ্গপাঙ্গ মিলে ছেলেটিকে মেরে ফেলল, যেটা কোনো আমি বলবো যে রাজনীতি না করা শিক্ষার্থী দ্বারা সম্ভব না। এই চিন্তাটাই তার মাথায় আসবে না। একজন শিক্ষার্থী যদি রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থাকে, কোনো শিক্ষার্থী যত বড় অপরাধী করুক না কেন, তাকে মেরে ফেলার চিন্তা তার মাথায় আসবে না। এখন আরেকটা জিনিস তুলে ধরি। একই বিশ্ববিদ্যালয়ে থেকে প্রত্যেক বছর 1 থেকে 150, প্রত্যেক বছর বলবো না, প্রত্যেকবার 1 থেকে 150 শিক্ষার্থী বিসিএস ক্যাডার হয়। এখন এই ক্যাডাররা কি করে, এই শিক্ষার্থীরা কি করে, ক্যাম্পাসে থাকাকালীন প্রতিদিন কন্টিনিউয়াসলি 14 থেকে 18 ঘন্টা পড়ালেখা করে। এই শিক্ষার্থীদের কাছ থেকে আবার তাদের ছোটো ভাইরা শেখে, ছোটো ভাইরাও ওই প্র্যাকটিস করে প্রত্যেক ব্যাচেই তাদের 1-150 থাকে আর কি, বিসিএস ক্যাডার থাকে। অনেক সময় অনেকে অভিযোগ করে যে বিসিএস যে কমিশনে যদি সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব বেশি থাকতো তাহলে হয়তো তাদের সংখ্যা আরও বাড়ত। যেহেতু সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব কম, সেহেতু হয়তো আরও কমে যায়। যাই হোক, এটা তো আমি জানি না কতটুকু এটা জাস্টিফাই করা যাবে বা ভেরিফাই করা যাবে। কিন্তু বড় কথা হচ্ছে, যেই শিক্ষার্থীরা রাজনীতির সাথে জড়িত না, একই বিশ্ববিদ্যালয়ে সে 14 থেকে 18 ঘন্টা পড়ছে বিসিএস ক্যাডার হওয়ার জন্য। এবং আমি একজন শিক্ষার্থীর কথা জানি যে 4টা চাকরি পাইল, সরকারি চাকরি। বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে 4টি সরকারি চাকরি পাইল এবং প্রথমটা ছেড়ে দিল, তারপর আরেকটা নিল, আরেকটা ছেড়ে দিল, আরেকটা নিল, সিনিয়র অফিসার হলো ব্যাংকে, সেটা ছেড়ে দিল, তারপর বিসিএস ক্যাডার হলো, বিসিএস ক্যাডার হিসেবে জয়েন করলো। তো ওই যে পার্থক্য, একজন শিক্ষার্থী রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে সামান্য অপরাধের কারণে একজন মায়ের বুক খালি করলো, আর একজন শিক্ষার্থী রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থাকার কারণে বিসিএস ক্যাডার হয়ে এখন দেশকে সেবা দিচ্ছে এবং তাকে কারো কোটা মেরে খেতে হয়নি। মানে আরেকজনের চাকরিটা দালালি করে হোক, কোটা দিয়ে হোক, রাজনীতি করলে যে বেনিফিটগুলো নেওয়া যায়, কারো পিছে ঘুরে হোক, কারো হক মেরে তার চাকরিটা নিতে হয় নাই। এটা জেনুইনভাবে তার যে প্রাপ্য, সে প্রাপ্য হিসেবে সেই চাকরিটা পেয়েছে। তো এখন এই দুইটার একটা ক্লিয়ার পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি খেয়াল করে দেখেন, যেই ছেলেটা বিসিএস ক্যাডার হলো, সে তো আমার মনে হয় রাষ্ট্রবিজ্ঞানে ওই ছেলেটার থেকে বেশি পড়ালেখা করেছে। যেই ছেলেটা রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল, সেই ছেলেটার থেকে যেই ছেলেটা বিসিএস ক্যাডার হলো, সে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা বেশি করেছে। কারণ হচ্ছে বিসিএস ক্যাডারের যে পরীক্ষাগুলো হয়, এখানে রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন থাকে, তো তাকে অনেক পড়ালেখা করতে হয়েছে। এখন এই ছেলেটাকে যদি আপনি যে বিসিএস ক্যাডার হলো, প্রথম তো তার চিন্তার যে ধারাটা, সেটা সুস্থ ধারা, কাউকে কেটে মেরে খাওয়া না, কারো হক মেরে খাওয়া না, আমি আমার যোগ্যতায় কিছু করব। এখন একে যদি আপনি রাজনীতি করার সুযোগ দেন, বেটার রেজাল্ট আসবে অবশ্যই। আপনি কি রেজাল্ট আশা করেন? অবশ্যই এর কাছ থেকে রেজাল্টটা আরও বেটার আসবে। তো কেন ছাত্র রাজনীতি থাকবে? কার সাথে থাকবে? দেশের সাথে, মানুষের সাথে। যেই ছাত্র রাজনীতি কোনো মায়ের বুক খালি করতেছে, কোনো বোনের সম্ভ্রম নষ্ট করতেছে, সেই ছাত্র রাজনীতি কার জন্য হতে পারে? কোনো মানবতার জন্য হতে পারে না। আমি যদি আরেকটু এটা ভ্যালুয়েট করতে চাই, আপনার যে আর কি মনে করেন রাজনীতির জড়িত, আপনি যে এক্সাম্পলটা দিলেন যে সে একজনকে মেরেছে বা হত্যা করেছে, সে কিন্তু আলটিমেটলি নিজের ক্যারিয়ারটাকেও নষ্ট করলো
প্লাস হচ্ছে ইউনিভার্সিটি যে একটা সিট কিন্তু অনেক মূল্যবান। একটা ইউনিভার্সিটি একটা ছাত্রের প্রতি অনেক রিসোর্স বা দেশের জনগণ অনেক টাকা ইউজ করে, জি। আলটিমেটলি সেই ছাত্রটা কিন্তু সেটাও মিস ইউজ করে ফেললো। হ্যাঁ, কারণ ওই যে ছেলেটাকে মেরে ফেলেছে কে জানে, সে অনেক কিছু হতে পারতো। তো দেশের যে একটা সেবা দেওয়ার সুযোগ ছিল তার দ্বারা, সেটা নষ্ট হয়েছে। আমরা যে তার পিছনে ইনভেস্টমেন্ট করেছি সেটা নষ্ট হয়েছে। আর অবশ্যই যে রাজনীতি করেছে, যে এই অপকর্মটা ঘটিয়েছে, সে নিজেরও ক্ষতি করছে। তার অবশ্যই ক্ষতি করেছে, তার মানসিক ক্ষতি করেছে, অন্য কোনো ক্ষতি না হলেও। হয়তো বা তার বিচার হয়নি, তার মানে যে তার ক্ষতি হয়নি তা না, তার নিজের ক্ষতি করেছে, তার মানসিকতার ক্ষতি করেছে। এবং এই মানসিকতার যে ব্যাধিতে এসে আক্রান্ত হলো, এই ব্যাধি পুরো সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এনাফ। দিন শেষে তারা যদি পলিটিক্যাল লিডার হয়, দেশের লিডার হয়, সেটাও কী ক্ষতি করে? করে। অবশ্যই ক্ষতিকর। তারা দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। আর আপনি একটা মানুষকে হত্যা করে কী কল্যাণ বয়ে আনবেন? সম্ভব না। এখন একটু যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা যাই, তা আপনি খেয়াল করে দেখবেন, ধরেন যে 1921 সালের দিকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ডাকসু প্রতিষ্ঠিত হলো 22-23 সালের এদিক। এখন ডাকসুটা কি? ডাকসুটা হচ্ছে, আগে তো মনে হয় সিও ছিল না, আগে শুধু ছিল ডিইউএসইউ এই ধরনের কিছু একটা, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন। পরে এটা হলো হয়তো 1 বছর পর আবার হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। এখন ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, এখানে রাজনীতির কোনো স্কোপ আছে? আবার তাদের যদি আপনি ম্যান্ডেটগুলো দেখেন, ইস্তিহার দেখেন, তাদের যে গঠনতন্ত্র দেখেন, সেখানে রাজনীতি করার সুযোগ কতটুকু আছে? অন্যদিকে দেখেন, হয়তো এটা চললো, তো এদের কার্যক্রম হয়তো একটা সীমাবদ্ধতা ছিল এবং তাদের অবস্থানটা ভালো ছিল। কারণ ওই সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড ছিল, যেটা এখন নাই। তো পরে কি হলো, 48 সালের এদিকে আপনার হয়তো ছাত্রলীগ প্রতিষ্ঠা হলো, বাংলাদেশ ছাত্রলীগ। এখন ঘটনাটা হচ্ছে, সেই সময়ের যে ঐতিহাসিক যে ছাত্রলীগ বা ছাত্র যে দলগুলো, সেগুলোর কি কোনো অবদান নেই? অবশ্যই আছে। 71-এ আছে, 52-এ আছে। এখন সেই রেলিভেন্সটা এখন কতটুকু, সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। সেই রেলিভেন্সটা যদি এখন না থাকে, এখন উপকারের থেকে যদি অপকারটা বেশি হয়ে যায়, তাহলে তো সেটা কন্টিনিউ করতে দেওয়া উচিত নয়। কেন করতে দিব? কারণ তাদের অর্জনটা যেমন বিশাল 52-71-এ, এখন তাদের যে আমি বলবো যে ক্ষতিটা, সেটাও এখন বিশাল হয়ে যাচ্ছে। তো এখন একটা সময় এসেছে, এটাকে আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে দেখতে হবে যে আসলেই এটা সুশীল সমাজ যে বহুদিন ধরেই চাচ্ছে যে রাজনীতি, ছাত্রদের রাজনীতির যে লেজ, এই লেজটা কেটে দেওয়া হোক, সেটা কতটুকু যৌক্তিক? আমার কাছে সেটা যৌক্তিক মনে হয়। কারণ এই লেজটা যদি কেটে দেওয়া হয়, তাহলে তাদের চিন্তার মৌলিক পরিবর্তন আসবে। তারা শিক্ষা নিয়ে চিন্তা করতে পারবে, সৃষ্টি নিয়ে চিন্তা করতে পারবে, এবং দেশকে সেবা দেওয়ার মতো অনেক দক্ষতা তারা অর্জন করতে পারবে। এই দিকগুলো বিবেচনা করে আমি ওই সুশীল সমাজদের সাথে একমত ঘোষণা করব সবসময় যে শিক্ষার্থী রাজনীতি, লেজুর ভিত্তিক শিক্ষার্থী রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। তো আমরা তো এখন দেখছি যে এখন ডাকসু আর কি সক্রিয় অবস্থায় রয়েছে। তো এটিকে কার্যকর করার জন্য কি কি সংস্কার আপনি প্রস্তাব করতে পারেন? 1920, 21, 22, 23-এর দিকে যেরকম ছিল, ডাকসুকে সেখানে ফিরে যেতে হবে। তাদের যে রাজনৈতিক লেজটা, সেটা কেটে দিতে হবে। ডাকসুকে আরও বেশি মনোনিবেশ করতে হবে বর্তমান সময়ের সাথে। সময়ের যে চাওয়া পাওয়া, সময়ের যে চাহিদা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, ডাকসু এ বিষয়ে কি করছে? আপনার কম্পিউটার সায়েন্সে কোয়ান্টাম কম্পিউটিং এসেছে, এ বিষয়ে ডাকসু কী করতেছে? আমি বলবো যে রাষ্ট্র পরিচালনার দিকে অনেক পরিবর্তন আসতেছে গ্লোবালি। একদিকে যেমন কমিউনিজম পুশ করতেছে, অন্যদিকে ডেমোক্রেসি পুশ করতেছে, সবাই সবারটা সেল করতে চাচ্ছে। এই জায়গায় ডাকসু কী করতেছে? কী ধরনের ডিবেটে তারা নিয়োজিত করেছে নিজেকে? এই প্রশ্নগুলা তাদেরকে উত্তর দিতে হবে।
এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ডাকসুকে নিয়োজিত হতে হবে। এবং ধরেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পিছিয়ে গিয়ে থাকে, তাহলে সেই পিছিয়ে যাওয়ার থেকে এগিয়ে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কী করা উচিত বা হওয়া উচিত, সেগুলো ডিমান্ড নিয়ে তাদেরকে আগাতে হবে। আবার রাজনৈতিক ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে যদি কোনো পতন ঘটে, সেগুলো নিয়ে তাদেরকে ডিবেট করতে হবে। ডিবেটগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে যে কেন আমরা মনে করি যে ডেমোক্রেসি বা গণতন্ত্রের অবক্ষয় হচ্ছে, কেন আমরা মনে করি যে গণতন্ত্রের উন্নয়ন হচ্ছে। একসময় একটা ভালোই ন্যারেশন তৈরি হয়েছিল যে সেটা হচ্ছে গণতন্ত্র নাকি উন্নয়ন। তো গণতন্ত্র না উন্নয়ন, সেগুলো নিয়ে ডাকসুকে ডিবেট করতে হবে। সেটাও একটা ফ্রেমওয়ার্কের ভিতরে, এমন না যে না না রাজনীতির সাথে না, নো আন্দোলন ভাঙচুর না, আমি বললাম ডিবেট। এই ডিবেটের কালচারটা আনতে হবে। যতক্ষণ সেখানে মেধা মননের ডিবেট হবে না, সৃষ্টির ডিবেট হবে না, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যেতে পারবে না। কারণ সারা বিশ্বে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো কি করে, সেই দেশের যে স্কিম অফ দ্য স্কিম সেই শিক্ষার্থীদেরকে নিচ্ছে, আবার সারা বিশ্ব থেকে বৃত্তি দিয়ে স্কিম অফ দ্য স্কিম নিয়ে যাচ্ছে, মেধা কিনতেছে, মেধাগুলোকে নিয়ে যাচ্ছে। এদেরকে দিয়ে কি করতেছে? তাদেরকে দিয়েই সৃষ্টি করাচ্ছে। সারা বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে যেই সমস্ত দেশ, সৃষ্টির মাধ্যমে, ইনোভেশনের মাধ্যমে, সেই সমস্ত দেশের দিকে আপনি তাকান, দেখবেন যে শিক্ষার্থীদেরকে কাজে লাগিয়ে তাদের সৃষ্টি দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা কোথায়? আমাদের ডাকসু সেই জায়গায় কোথায়? ডাকসু কেন এই ডিবেটটা করতে পারে না যে আজকে আমরা 500 বৃত্তি দিব এই বিষয়ে? কারণ এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে গিয়েছে, এখানে আমাদের অনেক গবেষণা দরকার, এখানে আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার দরকার। এই ডিবেটে ডাকসুর অনুপস্থিতি অনেকটা অশ্বিনী সংকেত বহন করে, যেটা হয়ে দাঁড়িয়েছে ডাকসুর একটা ডিবেটের মনে হয় মূল বিষয়, প্রতিপাদ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনীতি। হোয়াই? ইউ কিপ ইউরসেলফ ক্লিন, ইউ ডিজার্ভ টু বি ক্লিন। সো তোমার যে ডাকসুর যে স্কোপ আছে বিভিন্ন বিষয়ে, বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার, সেটা অফুরান্ত। শুধুমাত্র তাদের যেটা করতে হবে, মনোনিবেশ করতে হবে। কারণ এই শিক্ষার্থীরা কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমি বলবো, এবং তারা পরিশ্রমী, তারা মেধাবী। তাদের এই মেধাটাকে আমরা নষ্ট হয়ে দিতে পারি না। এবং একটা পর্যায়ে গিয়ে দেখবা যে এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের নেতিবাচক চিন্তা নিয়ে বাইরে হয়ে যাচ্ছে, এই দেশের প্রতি তাদের নেতিবাচক চিন্তাধারণা তৈরি হচ্ছে, এবং তারা সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাচ্ছে, সঙ্গে নিয়ে যাচ্ছে কিছু টাকা। সো মেধাও গেল, টাকাও গেল। এই দেশ দাঁড়াবে কিসের উপর? আলটিমেটলি যারা রাজনীতি করতেছে তাদের মাধ্যমেই দেশটা চলতেছে, বেনিফিট কম হচ্ছে আর কি, ফিনিশড। বা ওই স্টুডেন্টগুলো যদি দেশের সাথে কাজ করতো আরও দেশ আগিয়ে যেত। নো, আমরা তো পাচ্ছি না। আমরা যদি, এটাই তো আমি করছি যে ডাকসুর যদি ডিবেটের প্রতিপাদ্য বিষয় হতো যে আমরা বিশ্ব থেকে কোথায় কোথায় পিছিয়ে আছি, আমাদের বিশ্ববিদ্যালয় কোথায় কোথায় পিছিয়ে আছে, এবং সেই অনুযায়ী যদি তাদের দাবি দেওয়া মানে পেশ করতো, এবং সেই দাবি দেওয়াগুলো যদি ফুলফিলড হতো, তাহলে শিক্ষার্থীরা গবেষণা এবং সৃষ্টির কাজে নিয়োজিত থাকতে পারতো। ওই যে মায়ের বুক খালি হতো না, বোনের সম্ভ্রম নষ্ট হতো না, তাহলে এই দেশের বিরুদ্ধে তাদের নেতিবাচক চিন্তা দাঁড়াতো না। দেশের বিরুদ্ধে যদি নেতিবাচক চিন্তা না দাঁড়াতো, তারা বিদেশে যাইতো না, এই দেশের অর্থ এবং মেধা নিয়ে বিদেশে যেত না, এবং এই দেশ অনেক উন্নতি লাভ করত। তো সেই জায়গাটা তাদেরকে তৈরি করার একটা আমি বলবো যে প্রয়াস চালায় যেতে হবে। এটা তাদের এখতিয়ারের মধ্যে নিতে হবে যে কোথায় কোথায় আমরা পিছিয়ে আছি, সেই সমস্ত জায়গায় আমাদের কি কি করণীয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বরাদ্দগুলো হয়, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়, এটা একটা বড় অংশ যেতে পারে এই শিক্ষার্থীদের সৃষ্টিমূলক কাজে। এখন আমাদের মেধাও দেশ ত্যাগ করে, টাকাও দেশ ত্যাগ করে, আর আমাদেরকে বাইরের মেধা নিয়ে আসতে হয়, মেধা নিয়ে এসে ছোট ছোট কাজ করতে হয়, আর বড় বড় ইউনিভার্সিটিগুলো অটোরিকশা তৈরি করে। এটাই বাস্তবতা। এখন কি করা যায়? তাহলে আলটিমেটলি আপনি সংস্কার বলতে চাচ্ছেন যে এই লেজুর ভিত্তিক রাজনীতি বা কোনো বাংলাদেশ পলিটিক্যাল
যে দলগুলো আছে তাদের হেল্পিং হ্যান্ড বা উইং হিসেবে কাজ না করে তার এই রাজনীতিকে শিক্ষা বা গবেষণামূলক দিকে ড্রিভেন করা উচিত, তাই তো? হ্যাঁ, অবশ্যই। শুধু তাই না, এই শিক্ষার্থীরা করবে কি, যেটা করতে পারে ডাকসু। আচ্ছা ঠিক আছে, 100 ইউনিভার্সিটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় হয়েছে টাইমস হায়ার এডুকেশনে। আচ্ছা তারা কি করে, তাদের শিক্ষার্থীদের যে সংঘগুলো আছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র ইউনিয়ন আছে, শিক্ষার্থী ইউনিয়ন আছে। সেই শিক্ষার্থীরা কি করে, সেই শিক্ষার্থী ইউনিয়নগুলো কি করে, সেগুলোকে নিয়ে স্টাডি করা, সেগুলোকে স্টাডি নিয়ে করে তাদের যে কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ডাকসুর যে কার্যক্রম সেটাকে পুনর্নির্ধারণ করা, যে হ্যাঁ আমাদের এখতিয়ারের মধ্যে এই কাজগুলো থাকবে। তো সেটা তো কেউ করে না, সেটা করতে পারছে না, কারণ তাদের এই লেসটা লাগিয়ে দেওয়া হয়েছে। লেসটা যতক্ষণ কেটে ফেলবেন না ততক্ষণ ওই দিকে তারা মনোনিবেশ করতে পারবে না, কারণ তাকে কাউকে না কাউকে প্রমোট করতে হচ্ছে, কোথাও না কোথাও তাদেরকে মনোনিবেশ করতে হচ্ছে। তো ডাকসুর মনোনিবেশ যদি ওই দিকে যায় তাহলে এই দিকে যেতে পারবে না। ভেরি সিম্পল। তবে আউট অফ ব্লু আরেকটা প্রসঙ্গ টেনে আনছি, যে বাংলাদেশে মনে করেন যে এমন একটা পরিবেশ, আপনি সুস্থভাবে সুন্দরভাবে কোনো কিছু যৌক্তিক যদি ডিমান্ডও করেন, দেখবেন যে কর্তৃপক্ষ এটা শুনবে না, যতক্ষণ না আন্দোলন ভাঙচুর করতেছেন আপনাকে সিরিয়াসলিই নিবে না। তো এই জন্য অনেক ছাত্ররা মনে করে যে আমি যদি একটা রাজনৈতিক দলের প্রভাব না দেখাইতে পারি, আমার দাবি দাবা হয়তো বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাকে মেনে নিবে না। এই বিষয়টাও কিন্তু আসে। প্রথমে আমি বলবো যে এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি, তো সেটাকে আপনি একদিনে ভাঙতেও পারবেন না। আপনি যে সাইকোলজিক্যাল অবস্থানের কথা বললেন, এই সাইকোলজিটা কি একদিনে গড়ে উঠেছে? আমার মাথায় যদি চিন্তা আসে যে এখানে ভাঙচুর না করলে, আন্দোলন না করলে আমার দাবি আদায় হবে না, এই যে মনোনিবেশ আমার তৈরি হয়েছে, মনন তৈরি হয়েছে, এটা কিভাবে তৈরি হয়েছে? একদিনে হয়েছে না। এখানে কি অথরিটির কোনো দায়বদ্ধতা নাই? আমার কথা হচ্ছে, যখন এই প্রতিষ্ঠানটা বাইর হয়ে আসবে লেজুর ভিত্তিক রাজনীতি থেকে, তখন কি সে তার শিক্ষককে অ্যালাউ করবে যে রাজনৈতিক ছত্রছায়া থেকে আপনি ক্লাস নেবেন না, গবেষণা করবেন না, প্রকাশনা করবেন না, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজে নিজেকে মনোনিবেশ করবেন না, আমরা আপনাকে ছেড়ে দিবে শিক্ষার্থীরা ছেড়ে? পারবে না। একজন ভাইস চ্যান্সেলর যদি অন্যায় করে ওখানে, তারা কি তাদেরকে ছেড়ে দিবে? না, দিবে না। এখন দিতে হচ্ছে, কারণ এই শিক্ষার্থীরা একটা বড় অংশ ওইদিকে হেলে থাকতেছে, আর যেই শিক্ষার্থীরা ওইদিকে হেলে থাকতেছে না তাদের কাছে মনে হচ্ছে যে আমরা ডিপ্রাইভড, আমরা বঞ্চিত। তারপর ওর নাম কি যেন, শিক্ষকের একটা গোষ্ঠীকে মনে করতেছে ওরা ক্ষমতায়, আমরা বঞ্চিত। তো এই বঞ্চনা লাঞ্ছনার জায়গাটাই তো থাকবে না যদি এই লেজুরটা কেটে দেওয়া হয়। তাদের যে মানে যেই চিন্তাটা আসলো যে আমরা আন্দোলন নিয়ে না করলে আমাদের দাবি দেওয়া ফুলফিল হচ্ছে না, সেটা তো দরকার হচ্ছে না। আজকে যেই টাকাটার অপচয় হচ্ছে, যে টাকাটা মেরে খাচ্ছে, একটা ইনফ্রাস্ট্রাকচারের বরাদ্দ আসলে যেই টাকাটার অপচয় হচ্ছে, সেই টাকাটাও যদি রক্ষা করা যায়, সেটা দিয়ে তো বহুত গবেষণা করা যায়, সেটা দিয়ে বহুত গবেষণার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়। তো সেগুলো যদি ওইভাবে সুষমভাবে বন্টনটা হয়, তাহলে তো আমার মনে হয় না মারামারি কাটাকাটির কোনো স্কোপ আসে এখানে। অন্তত আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই ছেলেটা অ্যাক্টিভলি রাজনীতি করে না, তার দ্বারা কারো মায়ের বুক খালি করাটা অতটা সহজ না, যেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকা বাচ্চাটার দ্বারা সম্ভব হয়। ওই শিক্ষার্থীটা যে রাজনীতির সাথে জড়িত না, তার দ্বারা এটা সম্ভব না, প্রায় সম্ভব না কোনো বোনের সম্ভ্রম নষ্ট করার, যেটা ওই ছেলেটার দ্বারা সম্ভব যে রাজনৈতিক প্রতিহিংসা বহন করে মাথায়। তো এই জায়গাগুলো আমরা যদি স্পষ্ট করতে না পারি, একটা মেধা মনন গড়ে ওঠার পরিবেশ দিতে না পারি, তাহলে আমি বলবো যে মেধাও যাবে, অর্থও যাবে, দেশ বারবার মুখ থুবড়ে পড়বে, আবার আন্দোলন হয়ে যাবে। গণতন্ত্রের বাংলাদেশে আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের গণতন্ত্র কোথায়? কাগজে কলমে আর কি, কাগজে কলম তো ঢাকা আছে, ওটা দেখা যায় না। বড় গণতন্ত্রটা হচ্ছে রাস্তা। আপনার যে প্রশ্নটা আসলো, প্রশ্নটা তো ওই জায়গা থেকে এসেছে যে আন্দোলন না করলে একদল ক্ষমতা ছাড়ে না, সরকার ক্ষমতা ছাড়ে না।
তো গণতন্ত্রটা হচ্ছে রাস্তায়, রাস্তা ব্লক করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, এখন এই পরিস্থিতি থেকে এই মননটা, এই মানসিকতাটা তো একদিনে গড়ে ওঠে নাই। আমি বলবো যে সেঞ্চুরি ধরে গড়ে উঠেছে, সেঞ্চুরি না হলেও যুগ যুগ ধরে গড়ে উঠেছে। তাহলে এটা ভাঙতে হলেও আমাদের অন্তত 1 যুগ সময় লাগবে। আপনি তো ওভারনাইট এটাকে ওভারটেক করতে পারবেন না, কারণ রেভলিউশন একদিনেও আসে না। না, এই ফোর্সটা আপনার মানে বর্তমান যে শিক্ষার্থীদের যে বর্তমান অবস্থানটা, রাজনীতি এবং বেরাজনীতিকরণ নিয়ে, শিক্ষার্থীদের লেজুর ভিত্তিক রাজনীতি নিয়ে, সেটা হচ্ছে কি একটা গ্র্যাভিটি হয়ে গেছে, গ্র্যাভিটিকে ছাড়িয়ে গেছে। তো এই গ্র্যাভিটিকে ছাড়িয়ে গেছে সেহেতু সেখান থেকে মধ্যাকর্ষণ থেকে তাকে যদি নামাতে হয়, তাকে সেই পরিমাণ প্রেশার দিতে হবে যেন সে মধ্যাকর্ষণ থেকে নিচে নামে। আবার সেটাকে নিচে নামায় তার উপরে উঠতে হবে আর একটা ফোর্সকে। তারপর একটা ইকুইলিব্রিয়াম আসবে, তারপর হয়তো অবস্থার পরিবর্তন শুরু হবে। তো আমরা যদি রাতারাতি আশা করি, যে জিনিসটা রাতারাতি গড়ে ওঠেনি, সেটাকে রাতারাতি ভেঙে দেওয়া সম্ভব না, সময় লাগবে। এটাই বাস্তবতা। কারণ অবাস্তব কোনো প্ল্যান যদি আপনি নেন, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। তো ডাকসু নির্বাচনের যে জয় পরাজয় রয়েছে, সেটা নিয়ে যে মূলধারার যে রাজনীতি দলগুলো রয়েছে, তাদের এখানে কোনো আশা নিরাশার জায়গা আছে কি? আমি মনে করি ইতিহাস সাক্ষী, ডাকসুতে জয় পরাজয় নিয়ে জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলোর আশা নিরাশার কোনো স্কোপ নাই। যখন হয়তো বিএনপি ক্ষমতায় ছিল, দেখবেন যে একটা ভিন্ন দল আছে, ভিন্ন দলের সমর্থক ওখানে আছে। আবার দেখা যাচ্ছে যখন আওয়ামী লীগ ছিল, তখন দেখা যাচ্ছে আর একটা গ্রুপ সেখানে জয়ী হয়েছে। তো এটা ধরে নেওয়া যায় যে এই যে ডাকসুর যে রেজাল্ট, নির্বাচনের ফলাফল, এটা কখনোই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করেনি। তো সেক্ষেত্রে আমি বলবো যে এগুলো নিয়ে মূলধারার যে রাজনৈতিক দলগুলো আছে, সেগুলোর আশা নিরাশার কিছু নেই। কিন্তু আমি ওই আলোচনাতেই যেতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে, এই ডাকসু কেন ডাকসুতে ফিরে যেতে পারে না? কেন তাদেরকে নিয়ে রাজনীতিকে জড়িয়ে কথা বলতে হবে? ডাকসুতে সেজন্য প্রতিষ্ঠিত হয়নি। শুধু এইটা নিয়েই কথা বলতে আমি নারাজ না, আমি আরও নারাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যে রাজনৈতিক শিক্ষার্থীদের যে উইংগুলো আছে, এগুলো বন্ধ করে দেওয়া দরকার। আসুক, যেন এই শিক্ষার্থীরা ভালো কাজে মনোনিবেশ করতে পারে, আরও ভালো কাজে, মানে তাদের যে কাজ সেটাতে মনোনিবেশ করতে পারে। রাজনীতি তাদের কাজ না। একজন শিক্ষার্থীর বড় কাজ হচ্ছে শিক্ষা লাভ করা, এবং সেটা যদি করতে দিতেই হয়, আপনি রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়ালেখা করে তাদেরকে দেন, তারা প্র্যাকটিক্যাল করুক। তবে ইন্টার্নশিপ ওয়াইজও এটাকে একটা কারিকুলামে আনা যায়। আমি বলছি তারা করুক। একজন রসায়নের শিক্ষার্থী রাজনীতি চর্চা করে কি করবে? হ্যাঁ, সে তো কিছু করতে পারবে না। একজন গণিতের শিক্ষার্থী জীবনে রাজনীতি করে কি করবে? সে করাপ্ট হবে, সে তার কর্মসংস্থানকেও করাপ্ট করবে যদি এটা অব্যাহত থাকে। তো এই জন্য আমি ওই সমস্ত রাজনীতিকে সংশ্লিষ্ট করে ডাকসুর যে আলোচনা, সেই আলোচনায় যেতেই আমি নারাজ। একটা সুযোগ এসেছিল ডাকসুর সংস্কারের, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করার, ডাকসুর যে এখতিয়ার সেটার পরিমার্জন করার, ডাকসুর যে কার্যক্রম সেখানে পরিমার্জন করার, সেই কাজগুলো হয়নি। ডাকসুর যে ঐতিহাসিক অবদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতে এবং একটা ডেমোক্রেটিক স্টেট এর সূতিকাগার হিসেবে, যেখানে শিক্ষার্থীরা
আহ, আহ, প্রায়োগিক যে ইয়াটা আছে, গণতন্ত্রের যে প্রায়োগিক দিকটা আছে সেটা সম্পর্কে শিক্ষা লাভ করার জন্য যে স্কোপ ডাকসু একসময় তৈরি করেছিল, এবং আহ, 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 সারা বিশ্বে এই ধরনের ছাত্র সংসদগুলো কি করতেছে সেগুলোর প্রতিফলন ঘটানোর যে একটা সুযোগ তৈরি হয়েছে, সেটা আমি বলবো যে একদল স্বার্থন্বেষী শিক্ষার্থীর কারণে সম্ভব হয়নি। কারণ এই দাবি দেওয়া কোনো প্যানেল, ম্যাক্সিমাম প্যানেলকে কোনো না কোনো দল সাপোর্ট করেছে, কিন্তু কোনো পর্যায় থেকেই এই সংস্কারগুলা সামনে নিয়ে আসা হয়নি। এখন গায়ের জোরে কে কতটুকু কি করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্ট্রাকচারালি সিস্টেমেটিক্যালি তারা কি করবে সেটা তাদের ইস্তিহার থেকে আমরা বুঝতে পারি, কিন্তু সংস্কার যে সম্ভব না, আমি বলবো যে হয়তো অনেক জায়গায় ট্রান্সফরমেশন আনতেছে, কিছু ফিজিক্যাল ট্রান্সফরমেশন, কিন্তু যে রিফরমেশন যেটা আমাদের জেনজে এর চাওয়া পাওয়া ছিল, বহু আন্দোলনের চাওয়া পাওয়া ছিল, সেগুলোর বাস্তবায়ন হয়তো আর ডাকসুতে আমরা দেখতে পারবো বলে মনে হয় না। কারণ দেশের বর্তমান যে প্রধান, রাষ্ট্রপ্রধান, সে নিজেই হতাশা প্রকাশ করেছেন যে আর সম্ভব না। আর সেটা অবশ্য আগেই জানা যেত, আগেই বোঝা যেত কাকে দিয়ে কি সম্ভব হবে, কাকে দিয়ে কি সম্ভব হবে না। কিন্তু বড় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনীতিতে, বিভিন্ন রাজনীতি বলবো না, বিভিন্ন আন্দোলনে বিভিন্ন দাবি দেওয়ার ক্ষেত্রে অগ্রজ ভূমিকা পালন করে এসেছে। এই সংস্কারেও অগ্রজ ভূমিকা পালন করতে পারত যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা করত, তাহলে বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেগুলো সেটা নিয়ে কাজ করত, ফলো আপ করতো আর কি। হ্যাঁ, একটা ডেমনস্ট্রেশন ইফেক্ট অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরিলক্ষিত হতো। কিন্তু সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আশাহত যে সেটা হয়তো আর সম্ভব হবে না, অদূর ভবিষ্যতেও সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তো আমি আপনার আলোচনা থেকে যদি এতক্ষণ যা শুনলাম যদি সামারাইজ করি, যদি আমি ভুল না হয়, আপনি বুঝাতে চাচ্ছেন যে বর্তমান যুগে এসে এই ডাকসু নির্বাচন বা ছাত্র রাজনীতি, এটার রেলেভেন্সটা খুব তেমন একটা নেই। আর যদিও রাজনীতি করতে হয় তাহলে সেটাকে অবশ্যই লেজুর ভিত্তিক হওয়া চলবে না, সেটাকে আপনি যে এনার্জি বা টাইম এফোর্ট বা টাকা পয়সা বা এর পিছনে খরচ হচ্ছে সেটা অবশ্যই শিক্ষা এবং গবেষণামূলক হওয়া উচিত। এবং কেউ যদি বলে এনকাউন্টারে যে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে, আপনি এর কাউন্টার হিসেবে নিয়ে আসছেন যে বাংলাদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিশ্বের অনেক উন্নত বিশ্ববিদ্যালয়, সেখানে এই রাজনীতি ছাড়াও তারা বড় বড় রাজনীতিবিদ হতে পেরেছে, দেশের গবেষণা উন্নয়নে তারা অনেক কাজ করে যেতে পেরেছে, এই রাজনীতি ছাড়াও ক্যাম্পাসের পরিবেশ সুন্দর অক্ষুণ্ণ রাখতে পেরেছে। কি মনে হয় আমার সামারাইজেশন কি ঠিক আছে? আমি বলবো যে হ্যাঁ, আপনি খুব মাইনুটলি সামারাইজ করেছেন আমাদের আলোচনাটাকে, এবং আমি আপনার সাথে সম্পূর্ণ সহমত প্রকাশ করতেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে গণতন্ত্র শেখার বিশ্বের কিচ্ছু নেই, বরঞ্চ যেই সমস্ত বিশ্বে ছাত্র রাজনীতি নেই সেখান থেকে গণতন্ত্র শেখার আমাদের অনেক কিছু আছে। সুস্থ নেতৃত্ব তৈরির ক্ষেত্রে সে তাদের কাছ থেকে আমরা শিখতে পারি কিভাবে সেই বিশ্ববিদ্যালয়গুলো শ্রেষ্ঠত্ব অর্জন করার মাধ্যমে তাদের শিক্ষার্থীদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে, তাদের দেশকে শ্রেষ্ঠ বানিয়েছে, তাদের জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছে, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে ছাত্র ইউনিয়ন, সেখানে দাঁড়িয়ে আমার হয়তো সেই জায়গাটা নেই যে হ্যাঁ, আমার ছাত্র সংঘগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সহযোগিতা করেছে, সুস্থ রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টিতে অবদান রেখেছে, এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছে। এই স্টেটমেন্টগুলো আমাদের ক্ষেত্রে সঠিক নয়। যেহেতু সঠিক নয়, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতিকে
যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিরুৎসাহিত করতেছে, আমি সেগুলোকে স্বাগত জানাবো এবং তাদের যেখানে ফোকাস দেওয়া দরকার, যেখানে মনোনিবেশ করা দরকার, সেখানে মনোনিবেশ করার মাধ্যমে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের জন্য সুস্থ নেতৃত্ব, সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা যেভাবে কাজ করে যাচ্ছে, সেটাকে আমি বলবো সেই সমস্ত জায়গা থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা লাভ করতে পারে এবং এভাবে আমাদের যে প্রাচ্যের অক্সফোর্ড আবারও প্রাচ্যের অক্সফোর্ডে পরিণত হতে পারে। সারা বিশ্ব থেকে সেখানে শিক্ষার্থী আসতে পারে শিক্ষা লাভের জন্য, সারা বিশ্ব থেকে জ্ঞানী গুণী স্কলার্সরা আসতে পারে তাদের মেধা বিতরণের জন্য বা শিক্ষা দান করার জন্য। এভাবেই একটা জাতি আসলে বহুদূর এগিয়ে যেতে পারে। অপার সম্ভাবনা, কারণ বাংলাদেশে যেই পরিমাণ মেধা আছে, যেই পরিমাণ জনবল আছে, এই দেশটা যদি কোথাও যেতে চায়, আমি বলবো যে উন্নয়নের চূড়ায় যদি যেতে চায়, আমি বলবো যে হাফ সেঞ্চুরিতেও এটি সম্ভব, 50 বছরের মধ্যেও এটি সম্ভব, যদি এশিয়ার মধ্যে একটি রোল মডেল হয়ে দাঁড়াতে চায়। কিন্তু সেটি নির্ভর করবে আমাদের উপর, আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের অভিভাবকদের উপর। আমাদের অভিভাবকরা আসলে চায় কিনা আমরা রাজনীতি করে নিজের যে ক্ষতি করি, দেশের ক্ষতি করি, মানে ছাত্র জীবনে রাজনীতি করার মাধ্যমে আমি বলতে চাচ্ছি। অবশ্যই ছাত্র তো শেষ হলে আমরা কোনো না কোনো দলকে ভোট দিব, কোনো না কোনো রাজনীতি করব এবং রাজনীতিতেও সুস্থ পরিবেশ ফিরে আনার চেষ্টা করব। এতে কোনো নেই, প্রশ্ন নেই। কিন্তু শিক্ষার্থী জীবনে আমরা সেটি করব কি না, আমাদের অভিভাবকরা আমাদেরকে অ্যালাউ করবে কি না, সেগুলো পুনর্বিবেচনার দাবি রাখে। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় বের করে এই সুন্দর আলোচনাটি পেশ করার জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের পডকাস্টটি দেখেছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।